স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন করে দুটি ট্রেন সার্ভিস চালু হয়েছে গত 24শে ডিসেম্বর। কিন্তু পদ্মাপাড়ের এই জেলাগুলোতে নেই কোনো স্টেশন, তাই এই অঞ্চলের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গেল 24শে ডিসেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু কাশিয়ানী জংশন নড়াইল হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন 2 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। এই ট্রেন ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা নামে নতুন রেলপথ দিয়ে চলাচল করছে। এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার, বাকি 6 দিন চলাচল করবে। দিনে 2 বার খুলনা ঢাকা এবং ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে ট্রেনটি। খুলনা ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙা জংশন বিরতি দেবে। আর বেনাপোলের ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী, ভাঙা জংশনে বিরতি দেবে। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে প্রায় 3.25 ঘন্টা। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে দক্ষিণাঞ্চলের মানুষ উচ্ছ্বসিত হলেও ক্ষোভ দেখা দিয়েছে পদ্মাপাড়ের জেলাগুলোর মানুষের মাঝে। কারণ মাদারীপুরের শিবচর স্টেশন, পদ্মা সেতু সংলগ্ন পদ্মা স্টেশন, মুন্সিগঞ্জের পাড়ে কোনো স্টেশনেই এই দুটি ট্রেনের বিরতি বা স্টপেজ না থাকায় এই ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জের যাত্রীরা। এই ট্রেন সার্ভিস পেতে এই 3 জেলার মানুষকে ঢাকা অথবা ফরিদপুরের ভাঙায় যেতে হবে। তাই রেলপথ বিভাগের দূরদর্শিতা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। নতুন রেল সার্ভিস বঞ্চিত হয়ে ক্ষুব্ধ পদ্মাপাড়ের মানুষ। আমাদের জায়গা জমিন, গাছপালা, ঘরবাড়ি, অনেক পুকুর, মৎস্য খামার নষ্ট করে এই রেল লাইন এখান দিয়ে গেছে, শিবচর বুকরিপুতে চলে গেছে। অথচ আমাদের শিবচরে রেল থামবে না, এটা আমাদের খুবই একটা দুঃখজনক ঘটনা। এই যে খুলনা থেকে ঢাকা থেকে যে খুলনা যে আবার নতুন একটা ট্রেন চালু করলে এই ট্রেনটা যদি শিবচরে থামাইতো তাহলে আমাদের জন্য আর একটু উপকার হতো। যদি খুলনা থেকে দক্ষিণবঙ্গের এদিকে যদি একটা স্টেশন থাকতো শিবচরের দিক, তাহলে সবার জন্য ভালো হইতো। যদি সরকারি জিনিসটা দেখতো তাহলে অনেকটা ভালো উপকার হইতো মানুষের জন্য। এই রুটে ভাড়া আর সময় কম লাগার প্রত্যাশা রেল লাইন সংশ্লিষ্টদের, তাই নতুন সার্ভিসের তথ্য তুলে ধরেন এই স্টেশন মাস্টার। এই ট্রেনগুলি আমাদের শিবচর স্টেশনের কাছে নবনির্মিত ভাঙা জংশন স্টেশনে স্টপেজ আছে। যাত্রীগণ সেখান থেকে খুব সহজেই বেনাপোল, ঢাকা এবং খুলনা ভ্রমণ করতে পারবেন। আপাতত শিবচর এবং পদ্মা স্টেশনে স্টপেজের ব্যবস্থা রাখা হয় নাই, তবে যাত্রীদের চাপ থাকলে পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবে। তবে আন্তনগর সার্ভিসের অজুহাতে এই স্টেশনগুলো থেকে নতুন ট্রেন দুটি ছাড়া নিয়ে কোনো সুসংবাদ দিতে পারলেন না প্রকল্প পরিচালকও। ইন্টারসিটি ট্রেন তো সব স্টেশনে থামবে না, সব স্টেশনে থামার ট্রেন আলাদা। আর যদি এপারে ওপারে সবগুলো স্টেশন থামতে থামতে আসে তাহলে তো ইন্টারসিটি হবে না। মাওয়া, জাজিরা, সবখানে থামবে এরকম ট্রেনও নিশ্চয়ই চালু করা হবে। মানে এটা তো রোলিং স্টক পাওয়ার উপরে নির্ভর করতেছে। উপদেষ্টা মহোদয় বললেন না যে এই মুহূর্তে রোলিং স্টকের একটু সংকট আছে, আমরা একটা সংগ্রহ করে নতুন ট্রেন চালু করার চেষ্টায় আছি। 3 জেলার মানুষের সুবিধার্থে উভয় পারে অন্তত 2টি স্টেশন ব্যবস্থার দাবি পদ্মাপাড়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আশুলিয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তিতাস গ্যাসের গ্রাহকরা। অভিযোগ, নিয়মিত বিল পরিশোধ করেও ঠিকমতো গ্যাস সরবরাহ করা হচ্ছে না। গ্যাসের অভাবে বিকল্প উপায়ে রান্না করতে হচ্ছে সবার। নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ার হাজারো মানুষ আজ রাস্তায় নেমেছে। তাদের দাবি নিরবচ্ছিন্ন যেন গ্যাস পায়, কারণ দীর্ঘদিন যাবৎ, প্রায় 5 বছর যাবৎ তারা এই গ্যাস সংযোগ নিচ্ছে, বিল দিচ্ছে, কিন্তু গ্যাস পাচ্ছে না। তাদের দাবি কিন্তু যে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ। এই জন্য আজকে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে, পাশাপাশি পাশাপাশি তারা আজকে যেটি করবেন যে গ্যাস অফিসে যাবেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করবে। আমরা চেষ্টা করব তাদের সাথে থাকার জন্য এবং তারা কি বলে আমরা শোনানোর চেষ্টা করব। আসলে আপনাদের দাবিটা কি? আজকে দাবিটা আমাদের দাবি হলো দীর্ঘদিন যাবত আমরা এই ডান্ডাবর, নরিঙ্গা ট্যাগ, গোরাপিন মাজার এবং অত্র এলাকায় আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের আশেপাশে লাইনে গ্যাস আছে, আমাদের লাইনে গ্যাস নাই। আমাদের গ্যাস লাইনে ত্রুটি আছে। এই ত্রুটিটা আমরা গ্যাস অফিসে একবার দরখাস্ত দিয়েছিলাম যে আমরা সমস্যার ভিতরে আছি, আমাদের লাইনটা মেরামত করে দেওয়া হোক।
উনি বললো যে হ্যাঁ মেরামত করে দেওয়া হবে, লোক আসলো, লোক আসার পরে কী করলো কি না করলো বুঝি না। আমরা দীর্ঘ 3-4 বছর যাবত আমাদের একেবারে টোটালি গ্যাস জ্বলে না, ডান্ডাবারে কোনো রকম গ্যাস জ্বলে না। আমরা 3 বছর যাবত হ্যাঁ বিল দেওয়া যাচ্ছি ঠিকই, কিন্তু গ্যাস পাচ্ছি না। ওনরা আমাদের সমস্যার কথা শুই না, একটা রিসিট কপি আমাদেরকে ফেরত দিছে, 1 কপি ওনরা রাখছে, কিন্তু এখন পর্যন্ত ওনরা আমাদের কোনো এটা কোনো সুরাহা করছে না। 5 বছর ধরে কোনো গ্যাস নাই, গ্যাসের কারণে প্রতি মাসে আমাদের কাছে গ্যাস বিল নেওয়া হয়, অথচ আমরা পরিপূর্ণভাবে গ্যাস পাই না। রাত 12টা বাজে 2 ঘন্টা গ্যাস দেয়, তারপরে কোনো গ্যাস নাই, অথচ মাসের বিল মাসে নেয়। আর যদি বিল 1 মাস থেকে 2 মাসে না দেওয়া হয়, বিল কাইটা দেয় হেরা, তাহলে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কিভাবে রান্না বান্না করে খাবো? আমরা গ্যাস পাই না, কিছুই নাই, না রান্না করতেই পারি না, আমরা ছাদের মধ্যে লাকড়িতে রান্না করে খাই। গ্যাসের বিল দিতেছি ঠিক, গ্যাস পাইতেছি না। রাত 12টা 1টা গ্যাস আসে, আবার 3টার পরে গ্যাস থাকে না, রান্না বাড়ায় কষ্ট হয়, খুব সমস্যা হইতেছে আমাগো। আমরা আশেপাশে সব জায়গায় গ্যাস আছে, আমাগো নরিঙ্গার ট্যাগ অবস্থান 10তলা রোড, এইসব জায়গায় গ্যাস নাই। আমরা দীর্ঘদিন ধরে 10তলা রোডে গ্যাস পাচ্ছি না, রান্নাবান্না খুব অসুবিধা হচ্ছে। নিয়মিত বিল পরিশোধ করি, গ্যাস অফিসে যোগাযোগ করলে তারা বলে গ্যাসের প্রেশার নাই, নানান রকম তালবাহারা করে। আমাদের খুব আবাসিক হিসাবে খুব কষ্ট হচ্ছে আর কি। আমরা দীর্ঘদিন যাবৎ গ্যাস পাই না এই লাইনে। রাতে 12টা 1টা আসে গ্যাস, আসে আবার জায়গা 1 ঘন্টাও থাকে না। এই জন্য আমাদের দাবি দেওয়া নিয়ে এসেছি যাতে আমরা রেগুলার গ্যাস পাই। গ্যাসের বিলও আমরা দিচ্ছি, কিন্তু গ্যাস আমাদের নাই। অবশ্যই এই যে তাদের যে ক্রাইসিস, মানে ডান্ডাবরে আমার যে গ্যাস নাই, এই বিষয়টা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। 1, 2 নম্বর হলো আমি সাথে সাথে সার্ভেও করব যে কোথায় আসলে সমস্যাটা, মূল সমস্যাটা কোথায়। আমি মাত্রই 2 সপ্তাহ হলো এসেছি এখানে, আসলে আমার আসলে জানা নাই এত এই গ্যাপটা কোথায়, গ্যাপটা আমি আসলে জেনে নিই। জেনে নেওয়ার পরে আমি আপনাদের কথা দিচ্ছি আমি লড়াই করব আপনাদের পক্ষ হয়ে। আমি আচ্ছা আগামীকাল আমি আমার টিম পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের লোকজনের দেন, একটা নাম্বার দেন, ওনাদেরকে সহই নিব। আজকে এটা তো পরিবর্তন হয়েছে রিসেন্টলি। একটা জিনিস কি শুনেন, আমি বলতেছি এই অফিসের সবগুলা আমাদের অর্গানোগ্রাম রিফর্ম হওয়াতে এখন হয়েছে কি যে একটু লোকজনও অপ্রতুল আমার এখানে। তাদের যে দাবি যে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ চায়, বৈষম্যমূলক না, তারা চায় যে সকলে আশেপাশে যে সমস্ত এলাকাগুলোতে গ্যাস থাকবে সেই এলাকাগুলোতে যেন বা সমস্ত এলাকায় যেন গ্যাস থাকে। কারণ আপনি জানেন যে শিল্পাঞ্চল, এখানে কিন্তু লাখো শ্রমিক কাজ করে, তাদেরকে প্রতিদিন নির্ধারিত সময়ে কর্মস্থলে যেতে হয়। সেক্ষেত্রে কিন্তু একটি বড় উৎপাদনের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। তাই গ্যাস সহ রাষ্ট্রীয় সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছেন। অপু ওহাব, চ্যানেল 24, আশুলিয়া, সাভার। এবছর ফুলকপি আবাদ করে বিপাকে পড়েছেন রাজবাড়ীর কৃষকেরা। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা দরে, বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে জমিতেই। মাঠ ভরা ফুলকপি, অথচ সঠিক সময়ে বাজারে নিয়ে বিক্রি করতে না পারায় এই অবস্থা, নষ্ট হয়ে পড়ছে জমিতেই। চাষিরা বলছেন বাজারে এসব ফুলকপি পাইকারি প্রতি কেজি 2 থেকে সর্বোচ্চ দাম 5 টাকা দরে বিক্রি হয়, কিন্তু 1 কেজি ফুলকপির উৎপাদন খরচ 15 টাকা। কপি নেয় না, খেতে মজে গেল। 40-50% কপি লাগাইছি, তাতে 50-60 হাজার তো লস গেছেই। নিম্নত 15 টাকা কেজি বিক্রি করলে আমার কিছুটা লাভ থাকে আর কি, কিছুটা সামান্য কিছু লাভ থাকবে। আর এর নিচে বেচলে যা বেচতেছি তাই লস, গাড়ি ভাড়াটা দিয়ে আমাকে কিছুই থাকতেছে না। লোক সানাতেছে হলো মানে এই কপি মানে বৃষ্টি হয়েছে এর আগে, বৃষ্টির কারণে ওই সময় কেউ চারা দিতে পারে নাই, মানে এলাকা ভিত্তি হলে একবারে চারা পড়েছে। চারা পড়ার কারণে এই একবারে লাগান পড়ছে, এই জন্য অবিক্রি হয়ে গেছে। তাও দেশব্যাপী সব জায়গায়। আর আগে কাজে কপি আছে ওটা লাগাইছিল, ওটা ওইভাবেই বৃষ্টির কারণে মাছ চলে গেছে। আর 2 বের লাগাইছে, 2 বেরই মাছ। কপিলে 1 টাকা 2 টাকা, কপিলেও কাটার দাম হচ্ছে না। কৃষকরা আরও বলছেন 1 বিঘা জমিতেই ফুলকপির আবাদ করতে 50,000 টাকার বেশি খরচ হয়, কিন্তু বর্তমানে তোলার খরচই উঠছে না, অথচ লাভের সবটাই খেয়ে ফেলছে মধ্যস্থভোগী। আমি যে এক পাখিতে কেবলই পোষ দিছি আজকে প্রথম, ওই দেখ কত নষ্ট হয়ে গেছে, যে সব লাল হয়ে গেছে, ঠিক আছে। এবার কপিতে প্রচণ্ড আকারে আমরা বাড়ি খেলাম। সার ওষুধের যে দাম, 1 কেজি সার আগে কিনতাম 13 টাকা 14 টাকা, সেই সার এখন 30 টাকা বাজার মূল্যে। এই রাজবাড়ির বালিয়াকান্দির এই জামালপুরে অনেক ফুলকপি হয়। এই আগাম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই অঞ্চলের শত শত কৃষক এই ফুলকপি চাষ করে। কিন্তু এই সময় ফুলকপি 1 টাকা 2 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং আমি তো এই অঞ্চলেরই মানুষ।
অনেক ক্ষেতে আসলে কপি ওইভাবেই রেখে দিচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে একযোগে সব ধরনের শীতের সবজি বাজারে আসায় ফুলকপির দাম কমেছে, তবে যারা আগাম ফুলকপির আবাদ করেছিলেন তারা লাভবান হয়েছেন। শীতকালীন যে এখন যে সময়টা চলছে এই সময়ে প্রচুর পরিমাণে সবজির আধিক্য আছে, বাজারে প্রচুর পরিমাণে সবজি আছে এবং অন্যান্য অ্যাডভান্স কৃষকের বাদেও সাধারণ কৃষকও কিন্তু আমাদের অন্যান্য সবজি চাষ করেছে এবং সেই ক্ষেত্রে বাজারে প্রচুর পরিমাণে সবজি থাকার কারণে যারা ফুলকপির যে চাষ আছে এই দাম কিন্তু একটু কম আছে। তবে আমাদের যে কৃষকগুলো আছে এই কৃষকগুলো কিন্তু তার যে মূল্যটা সেই মূল্য কিন্তু পেয়ে গেছে। রাজবাড়ী জেলায় এবছর ৫,০০০ হেক্টর জমিতে নানা ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকরা। এখন পর্যন্ত ৬০,০০০ হেক্টর জমিতে রোপণ হয়েছে। এবার ভালো ফলনের আশা তাদের। ১,৪৭০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিশোরগঞ্জের হাওড়াঞ্চল। পুরো হাওড়ে চলছে বোরো আবাদের প্রস্তুতি। নিজ হাতে ধানের চারা রোপণের জন্য তৈরি করছেন জমি। রোপণ শেষে একমাত্র ফসল ঘরে তোলার স্বপ্ন কৃষকদের। আমরা হাওড়ের মানুষ, আমরা আজকে জ্বালা উঠতেছি, বছরে একটা ফসল হয়, আমরা আজকে ক্ষেত লইয়াম। আমি ৫ একর জমি করছি। গত বছর থেকে মনে করেন অর্ধেক বেশি লাগতেছে, কারণ কামলার দাম বাড়তি, জিনিসের দাম বাড়তি, খরচগুলো দিয়ে আমরা কুলাইতেছি না। সব কিছু মিলায় যে খরচপাতি হয় ১৪০০ টাকা ১৫০০ টাকা মন ধানের দরকার, এছাড়া কৃষক বাঁচবে না। জ্বালার পর থেকে আবার ক্ষেত লোয়া শুরু করছি। নাইল দিতে পারছি, একদিকে নাইল দিতে আর একদিক থেকে গাড়ি আসতে পারছি মাত্র। আর ক্ষেতের আপনার ক্ষেত ভালো তৈরি হয়েছে, এই জমিনে ফসল ভালো হবে। এলাকার অধিবাসীদের জীবিকার একমাত্র অবলম্বন এই বোরো ফসল, তাই এখানকার কৃষক নিজেকে উজাড় করে দেন বোরো আবাদে। কৃষকের মাঠে সার্বক্ষণিক সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস। হাওড়ে কিন্তু একটু অনেক সময় আগাম বন্যার একটা আশঙ্কা থাকে, এজন্য আমরা শুরু থেকে কৃষি বিভাগ একেবারে সার্বক্ষণিকভাবে আমাদের যে মাঠের উপর সহকারীরা সহ আমরা মাঠে থেকে নিয়মিতভাবে মাঠে এসে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং যাতে তারা সঠিক সময়ে ধানগুলো রোপণ করে এবং যদি সঠিক সময়ে রোপণ করা হয় একইভাবে এগুলো যাতে সঠিক সময়ে কর্তন করা যায়। অনুকূল আবহাওয়ার কারণে কৃষক ক্ষেতে কাজ করছেন দিনের প্রায় পুরোটা সময়। হাওড়াঞ্চলে এখন পর্যন্ত ৬০,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানান এই জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সারের কোনো সংকট নাই, ব্যাপক চাহিদা আছে নন ইউরিয়া সারের, কিন্তু সংকট নাই। যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ সার বরাদ্দ আছে এবং সেই সারগুলি আসতেছে। কিছু সার গুদামে মজুদ আছে, কিছু সার রাস্তায়, কিছু সার এখনও উত্তোলন করা হয়নি। সমস্ত সার চলে আসবে, সারের কোনো সংকট হবে না। আর ইউরিয়া সারের মজুদ এই আজকে পর্যন্ত প্রায় ৮,০০০ মেট্রিক টন ইউরিয়া আমাদের মজুদ রয়েছে এবং জানুয়ারি মাসে ইউরিয়াটা যখন আসবে কোনো কৃষকই সারের জন্য সমস্যায় পড়বে না। আমাদের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা এটা অর্জিত হবে এবং কৃষক লাভবান হবে। চলতি বছর এ জেলায় ১,৬৮,০০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নরসিংদীর মনোহরদী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। চারদিকে উৎসুক জনতার ভিড়, অপেক্ষা গ্রামীণ বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতার। নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর গ্রামে যুব সমাজের উদ্যোগে হয় এই প্রতিযোগিতা। গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, টাঙ্গাইল সহ দেশের নানা প্রান্ত থেকে ১২টি ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন নানা বয়সী প্রতিযোগী। ২টি গ্রুপে ভাগ হয়ে ৩ রাউন্ড করে চলে এই প্রতিযোগিতা। প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে প্রতিদ্বন্দ্বী ঘোড়াগুলো মাঠের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে ছুটে যায়। দৃষ্টিনন্দন এই খেলা উপভোগ করতে মাঠের চারপাশে জড়ো হয় হাজারো মানুষ। ঘোড়া খেলাটা দেখতে আসছি, আমরা খুবই উপভোগ করছি, বাচ্চারা নিয়ে আসলাম। আসলে আমরা ছোটবেলা শুনতাম, মোবাইলে দেখতাম যে ঘোড়া দৌড় দিত, কিন্তু এখন বাস্তবে দেখে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আমরা চাই যে প্রতি বছরই এভাবে ঘোড়া দৌড় আমাদের মাঝে আসুক। যুব সমাজ যারা আছে তারা সবাই সম্মিলিতভাবে এইভাবে ঘোড়া দৌড়টা প্রতিযোগিতার একটা আয়োজন করছে। এই আয়োজনে মোটামুটি আমাদের এলাকা এবং বিভিন্ন এলাকার থেকে অনেক লোকজন আসছে এবং তারা এটা উপভোগ করতেছে আনন্দের সাথে। টাঙ্গাইল থেকে আসছি ঘোড়া দৌড়াইতে, 3টা ঘোড়া লাইছি। ঘোড়া দৌড়াতে অনেক ভালো লাগে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিযোগিতা দেখার পর স্থানীয় যুব সমাজের এমন আয়োজন বলে জানিয়েছেন ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটি। আমরা যে কোনো অনুষ্ঠান, খেলা, ঘোড়াদৌড়, ওয়াজ মাহফিল, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই একসাথে পার্টিসিপেটের মাধ্যমে আমাদের এই অর্জুনচরের গ্রামটি পরিচালিত হয়। ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় বিলীন হয়ে যাচ্ছে, এটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেই হিসাবে চন্দনবাড়ি ইউনিয়নবাসীদেরকে সবাই সহযোগিতা করতেছে, আমাদের করছে সার্বিকভাবে, হ্যাঁ, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার একটি গরু, দ্বিতীয় পুরস্কার ভেড়া এবং তৃতীয় পুরস্কার একটি প্রেসার কুকার দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।